মাফ করবেন। নমস্কার, আমি সোমশঙ্কর। শব্দ কলকাতা কালচারাল ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আজকের শব্দর কবিতা পাঠ লাইভ অনুষ্ঠানের সপ্তদশ পর্বে। অনুষ্ঠানটি সরাসরি দেখা যাচ্ছে শব্দর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আজ আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত কবি তন্ময় ভট্টাচার্য। তাকে স্ক্রিনে যুক্ত করে নেব। নমস্কার। শোনা নমস্কার। যাচ্ছে আমার? হ্যাঁ, হ্যাঁ, ক্যামেরায় বোধ করি কিছু প্রবলেম হচ্ছে। আমাকে দেখা যাচ্ছে না তো? না, দেখা যাচ্ছে না এখন অবধি। ক্যামেরাটা বোধ করি অ্যালাউয়েন্সে কোনো প্রবলেম হয়েছে। আমি একবার বেরিয়ে চট করে ঢুকে আসছি। আচ্ছা, ঠিক আছে। দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে আজ আমরা শুনবো কবি কণ্ঠে কবিতা পাঠ, এবং ইতিমধ্যেই বেশ কিছু দর্শক বন্ধু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তাদেরকে জানাই যে আপনাদের মন্তব্য ও এই কবিতা পাঠের পরিপ্রেক্ষিতে আপনাদের মন্তব্য আমরা পড়ব মাঝে একটি বিরতি নিয়ে। সুতরাং আপনারা আপনাদের ভালো লাগার কথা অথবা যদি কিছু প্রশ্ন থাকে কবির কাছে সেগুলো জানাতে পারেন। আমরা সেগুলো কবির কাছে পৌঁছে দেব। আমরা শুরু করব এই অনুষ্ঠান। কিছুক্ষণের অপেক্ষা। যান্ত্রিক গোলযোগের জন্য কিছুটা দেরি হচ্ছে, ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য। যে সকল দর্শক বন্ধুরা পরে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই আপনারা দেখছেন শব্দর কবিতা পাঠ লাইভ সপ্তদশ পর্ব, এবং এই পর্বের আমন্ত্রিত কবি তন্ময় ভট্টাচার্য, যাকে এই মুহূর্তে আমি স্ক্রিনে যুক্ত করে নিচ্ছি। নমস্কার, কেমন আছেন? ভালো আছি। আপনি ভালো? হ্যাঁ। আজ যেরকম আমরা দর্শক বন্ধুদেরকে বলছিলাম যে আজ আমরা শুনবো কবিতা পাঠ। মূলত কবিতা পাঠই শুনবো, তবে মাঝে মধ্যে আমরা কিছু কথাও বলবো এবং দর্শক বন্ধুদের মন্তব্য মাঝে আমরা পড়ে নেবো একটি বিরতি নিয়ে। আজকের অনুষ্ঠান শুরু করার আগে আজকের আমন্ত্রিত কবি সম্পর্কে কিছু কথা আপনাদেরকে জানিয়ে রাখি। তন্ময় ভট্টাচার্য কবিতা লেখার পাশাপাশি একজন গদ্যকার এবং লোক সংস্কৃতি বিষয়ক গবেষক। তার প্রকাশিত কবিতা গ্রন্থগুলি হলো দীপাবলি নাকি শবযাত্রা, বেইমানির যা কিছু চিরাগ, বাংলার ব্রত, অবাং মনসগোচর। এবং তার গদ্য ও গবেষণামূলক বইগুলি হলো বেলঘরিয়ার ইতিহাস সন্ধানে, নিজস্ব জেলখানা ঘিরে, আত্মানং বৃদ্ধি, পাঁচ দুপুরের নির্জনতা, দিনান্তের সৎকারগুচ্ছ অথবা আত্মহনন পদ্ধতি। তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে সুবিমল বসাক সংকলন প্রথম ও দ্বিতীয় খণ্ড, নাজাই ও জমের দুয়ার, দেশভাগ, এবং তার প্রকাশিতব্য বই গঙ্গা তীরবর্তী জনপদ। এবার আমরা শুনবো কবিতা। শব্দকে ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। কুমারহট্ট। রামপ্রসাদের পথে সসংকোচে দাঁড়ালেন শিব। বুড়ো তিনি, বৌদ্ধ উত্তরাধিকার। চরকের গান এখনো বাতাসে ভাসে, ভক্তের অভাবে ফিরে যায়। ওই শাক্ত ছেলেটির পড়েছে আমার দিকে চোখ, আপ্রাণ ভাবেন তিনি। বাবা ডাক, ও রামপ্রসাদ, আমিও সম্পর্কে তোর মায়ের প্রণয় ভিক্ষু হই। গুপ্ত। জানো কি, এখনো চক্র কোনো কোনো গভীর তিথিতে আয়োজিত হয় কাছে পিঠেই, যদিও সবই প্রায় লোকমুখে শোনা কথা, প্রত্যক্ষ প্রমাণ কিছু নেই। হয়তো সন্ধেয় দেখলে ধোপদুরস্ত পোশাকের কেউ ঢুকলেন, সারা রাত কাটিয়ে সাত সকালে বিদায়। কে তিনি, কিসের জন্য, মুখ কিন্তু খুলবে না কেউই। তবু যারা জানে, জানে মদ মাংস মুদ্রা ও মৈথুন কিভাবে মৎস্যের মতো ঘ্রাণ ছাড়ে ডিহি কলকাতায়। পুরোহিত দর্পণ। 3 আঙুল ভাঁজ করো, বাকি 2 আঙুল খোলা থাক। এবার তালুতে রাখো পিণ্ড, মন্ত্র বলো ও ছোঁয়াও এভাবে ভঙ্গিমা করে 3 বার, ক্ষুধা মিটে যাক। গলায় স্থাপন করো, ধীরে ধীরে। সমাপ্ত। এবার মালসা থেকে জল নাও, ওভাবেই একই ভঙ্গিমায় ঠোঁটে দাও। তৃষ্ণা যাক,
ক্ষুধা তৃষ্ণা পরপর যাক, যেতেই যখন হবে খালি পেটে ছেড়ো না কখনো, অন্তত এটুকু বলো, খেয়ে নাও, খেয়ে নাও, নাও। সবগ্রস্ত। চুল্লির ভিতরে শুয়ে মনে পড়বে বাংলা কবিতা, এমন রোমাঞ্চকর ঘটনা জীবনে আগে ঘটেনি কখনো। যখন ঘটবে টের পাবো না, তবুও মুখে বাংলা কবিতা। তোমার চরিত্র নিয়ে সন্দেহ ঘোচাতে আজ আগুন পেতেছি। আমি সঙ্গ ভালো নয়, এত বৎসর কাল শুধুই সাহস দিয়ে গেলে। কে যেন কাঁদবে, কেউ কাঁদে না আমার জন্য। নাটকীয় বাংলা কবিতা। চিমনি পেরোলে স্বর্গ, সেখানে কবিরা থাকে, দ্বার প্রান্তে ভিক মেগে খাবো। যে নাভি পড়ে না, তার পাশে থেকো ডোমের ঘরণী। উৎসর্গে তোমাকেও জবা ফুল, হারি কাঠ, নাদ ব্রহ্ম, বাংলা কবিতা। পেটো। বাংলা কবিতা বই আর কেউ সন্ত্রাস পারে না। এদিকে শুনেছি কত স্প্রিং ছুরি রাখা আছে অন্য অন্য ভাষার আস্তিনে। মহল্লায় পা দিলেই দল বেঁধে ঘিরে ধরবে, নলি কেটে ভাসাবে রাস্তায়। ওদের কলার তোলা রোয়াব কাহিনী ইতিমধ্যে মিথ। আমি তো বাংলা ছেড়ে বেরোতে পারিনি আজও। লাল চোখ দেখায় মাস্তান, রোজের সেলামি দিই, পার্টির মিছিলে ভিড়, ভোট কেন্দ্রে ভুয়ো ট্রাম্প কার্ড। এসব সন্ত্রাস ছাড়া ফাঁকা লাগে আজকাল। বুদ্ধি করে তাই বাংলা কবিতা বই লিখে রাখছি, চমকে দেব বলে। মৃত্যুদিন। তোমার ছবির সামনে থরে থরে খাবার সাজিয়ে আমি কি দুরন্ত কোনো বার্তা দিতে চেয়েছি? নিছক ঘরোয়া জোগাড় কিছু, গন্ডুস করার মতো জল, জ্বর মুখে আরো যা যা ভালো লাগতে পারে সেই সব রেঁধে ফেলা। খাও, যত্ন করে খাও, প্রতি পদ থেকে অল্প অল্প নিয়ে দেখো নুন হলুদ ঠিক পড়লো কিনা। আয়েশি উদ্গার তোলো, আঁচিয়ে দি, জর্দা দেওয়া পান নিজেই চিবিয়ে ভাবি, তুমি কিন্তু তৃপ্ত হলে খুবই। শুয়ো দুয়ো। না জানি কোথায় আছে, বেঁচে পড়তে আছে কিনা আছে। ডিঙাটি ভাসায় জলে, ঠেলা দেয় মৃদুমন্দ হাতে। যদি সে দেখতে পায়, পায় যদি, ঘরে ফিরে আসে। মামের আশা দেখে তুমিও কি পারো না ফেরাতে? ব্রত হে, ব্রতের মর্ম, স্বামী সঙ্গ দাও নারীটিরে। অবোধ কন্যারে দাও বাবা ডাক, ডাকার খায়েশ। বহুত বছর গেল, সুখ গেল স্তব্ধ পিছে পিছে, অথচ স্মৃতির দৈন্য এখনো অনিয়মিত বেশ। এ বঙ্গ নিঠুর এত, ডিঙা কি প্রবাদে শুধু ফেরে? তোলপাড় করে ফেলো, খোঁজ দাও হারানো গৃহীর, তবে না ব্রতের সিদ্ধি। মিছে কেন তীক্ষ্ণ হয়ে থাকে, সামান্য আওয়াজে কেন কেঁপে ওঠে অদ্যবধি স্থির? এই কি অপেক্ষা তবে? এ কি প্রেম? সংসার নিশ্চয়। সর্বস্ব গিয়েছে জেনে সর্বত্রে জড়িয়ে নিতে হয়। ক্ষেত্র। গোলা ভর্তি হবে ধান, পাত পড়বে উঠোনে সবার। ধন্য ধন্য লোকমুখে উদয়াস্ত কত আশীর্বাদ। বাছারা স্কুলে যাবে, গায়ে উঠবে গহনা নতুন। রক্তশূন্য বধূটিকে ঘিরে ধরছে এসবই আহ্লাদ। মাঠে যে রয়েছে নাম নিতে মানা, সারাটা বছর কি হাড় খাটুনি সেরে নিশ্চিন্ত হয়েছে তবে ঘাম। বধূটি সরিয়ে রাখে হাঁড়ি থেকে দুমুঠো গরাস, কোন এক দেবীকে ভাবে লেপে পুছে যত্নে খাওয়ালাম। এবারে ফসল ভালো, মন ভালো, মহিমা ব্রতের। উপযুক্ত দাম পেলে
যাওয়া যাবে বেড়াতে কোথাও। বধূটি এসবও ভাবে, ভেবে ভেবে সন্ধ্যা লেগে যায়। শাঁখের আওয়াজে ভাঙে ঘোর, বাজে আলতা দুটি পাও। শখে তো ব্রহ্মাণ্ড নাচে, কতটুকু সত্যি ঘটেটা। দেবীর মাহাত্ম্যে তবু ধানী জ্যোৎস্না ফুটেছে অপার। অঘরী। নবৈয়াচে রাজ্যাং, শুধু তোমাকে চেয়েছি মায়াবিনী। ভেড়া করে রাখো তীর্থে, ও বেলা দিও ঘাস পাতা। বেড়া ভেঙে চলে যেতে রোজই চাইবো, ইশারা এমন করো যে ঘুরে ফিরে ওই কালো আঁখি পদ্মে ডুবিয়া মরিতে হইবে দিবানিশি। মরে যেতে আমি চাইছি, আমাকে বশীভূত করো মায়াবিনী। সাপিনীর মতো জিহ্বা দুলিয়ে বোঝাও বলিরও সীমা আছে। খুঁত হয়ে গেলে লাগে না পূজায়, তোমারও ভোজ্য নই এখন। স্বভাব যে মতি মিশিয়া গিয়াছে মদ্যে মাংসে বামাচারে। সুতরাং উহা রটনা, তোমাকে অনুমতি দেব মায়াবিনী। খুলে নাও যত বান বিঁধে আছে প্রণয়ের নামে দূর দেশে। কখনো ব্যর্থ হয় না এমন সাধনও অঘরি ভয় পেল। তুমি কি শুধুই কাঁদিবে, আমার নিষ্ঠুরতম বলিবে না? মন্থর। এক ঘুলঘুলি থেকে আরেক ঘুলঘুলিতে লাফ দিতে দিতে নিচে দেখতে পাই বিপর্যস্ত রোববার। শেষ হওয়ার পরও চামচ আঁকড়ে থাকা বাটি। বেলা 12টার মহাশূন্যে কোনো চমৎকার হতে পারে না। কেউ আমাকে এসে বলতে পারে না, নিয়ে যাও। ঘর ও আকাশের মধ্যে এই এক ফোঁকর, যেখানে দিনের পর দিন জমতে থাকে সরঞ্জাম। রোববার এলে আমার বয়স কমে যায়। ভাবি, কালকের মধ্যে একটা হিললে নিশ্চয়ই হয়ে যাবে আমাদের। দৈনন্দিন। এক, আমাদের বাড়িতে একটা জানলা দিয়ে রোদ ঢোকে, আরেক জানলা দিয়ে বেরোয়। বৃষ্টির ক্ষেত্রেও একই। মানুষজন, কীটপতঙ্গ, শরৎকাল, সবাই জানে এ কথা। শুধু চিৎকার চেঁচামেচি, ট্রেনের হুইসেল, কাটা পড়ার আগে লোকটার আর্তনাদ একবার ঢুকলে বেরোতে পারে না আর। দেওয়ালে দেওয়ালে ঘুরে, টিউবের পাশে গুনগুন করে কিছুক্ষণ। তারপর জানলা ভেবে আমার ভিতরে সেঁধিয়ে যায় একের পর এক। এ কারণেই তোমার সঙ্গে মাঝে মধ্যে অশান্তি করে ফেলি আমি। দুই, মন্ত্রের আওয়াজ ঢোকেও না, বেরোয়ও না, যেন নির্বাসিত। পাঁজি মিলিয়ে দেখে বারবেলা কখন কাটবে। কাঁধে স্বপ্ন নিয়ে হেঁটে যায় আখ বিক্রেতা। এখানে কেউ কেনার নেই, বিশেষত এইসব দিনে, যখন প্রত্যেকেই জানে স্টেশনে অপেক্ষা করছে কেউ না কেউ। একসঙ্গে শহরে যাবে, নিখুঁত কামড়ে উৎসব থেকে তুলে আনবে ছোলা, বাদাম, অঙ্কুর। আমি নৈবেদ্যে মন্দি, অর্ধেক সরিয়ে রাখি তোমার জন্য। অভ্যাস পুরনো হলে কখন যে দামি হয়ে যায়। তিন, প্রেমে শুকিয়ে আছে কবেকার টিকটিকি। ঢুকতে চেয়েছিল, পারি, চেয়েছিল, এই শব্দটার উদাহরণ হিসাবে একটা টিকটিকিকে দেখে শিউরে উঠেছি আমি। একদিন আমার বাড়ি এসবেই ভরে যাবে। দেওয়াল বেয়ে উঠতে পারবো, খপ করে পিঁপড়ে গিলে এমন ভাব করব যেন আর কিছু চাওয়ার নেই জীবনে। তোমার ঘেন্না লাগবে, বন্ধ করতে গিয়ে দেখবে কবজা এমনই নড়বড়ে যে কোনো মুহূর্তেই খুলে আসতে পারে। এক ফালি কঞ্চির মতো সারা জীবন ঠেকা দিয়ে যেতে হবে। হ্যাঁ, তোমাকে। পার।
প্রথম বাক্য আসে এভাবেই, অন্ধ হাত ধরে যেন অপেক্ষাটুকু, দ্বিধানম্র বেগম সাহেবা। তারপর পার হওয়া, জড়িয়ে ধরাটি, বুকের নরম সুখ, ছেয়ে আছে বাক্য দ্বিতীয়, হাওয়ায় স্পর্শ মৃদু, লাঠি ঠুকে ঠুকে তৃতীয় বাক্য, কেন চলে যায়, দৃষ্টি ফিরে আসে। সাক্ষাৎ, বধূয়া আমার চোখে দেবে বিনা কারণের জল, আমি তার হাতে দেব গৃহস্থের আদুরে নিয়ম, ধান ছড়া, কড়ি, চাল, সরায় উপচে পড়া জনম অবধি থাকে হাম, সবেমাত্র ভিজে এলো ঘাম লাগা শ্রাবণী ফসল। বধূয়া অবাক হবে, পাঁচালী যে সুরের ধরন, ক্রমে সন্ধ্যা হতে হতে চারপাশে ঘনাবে প্রদীপ, যেভাবে দেখেছি মাকে, আম পাতা থেকে ভুরু এঁকে নিচ্ছে সোহাগিনীটি, চরাচর কেঁপে ওঠে এমন জোকার দেওয়া মন, বধূয়া তোমারও আছে, শহরে এখনো কিছু নিভৃতি স্বীকার করা যায়, আমাদের দেখা হবে, চন্দনের বনে নয়, আদিগন্ত ট্রাফিকে, ঢাকায়। খনন, এসো পূর্বসূরি দিন, মহাসিন্ধু, আমি তার যে কোনো বিপদকালে শরণার্থী হয়ে আরো বিপদ বাড়িয়ে দেব, যেন সে আমার দিকে নিরাশক্তি তুলে বলে, কেউ নও, শুধু বৃক্ষ হয়ে গেছে আমাদের নাম। আমি সে নামের দিকে কত সন্ধ্যা কত রাত এরপর ধাবমান, আশা ও প্রভূত লোভ, অভিশপ্ত প্রেতটিকে গয়া তীর্থ নেবে না পাঠক? নিজেরই স্বার্থে তাই বালি খুঁড়ে তুলি জল, অংশুচি অংশুচি, বৃক্ষে উপুর করি, সে আমার ঘাট কর্মে একমাত্র অধিকারী হোক। আপাতত এটুকুই। হ্যাঁ, অনেক ধন্যবাদ জানাই এই পর্বের আমন্ত্রিত কবি তন্ময় ভট্টাচার্যকে। প্রথম পর্বের খানিকটা কবিতা আমরা শুনলাম, বেশ কিছু কবিতা শুনলাম। আমরা কিছুটা কথা বলি, তারপরে দর্শকরা, অনেক দর্শক বন্ধুই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তারা কিছু মন্তব্য জানিয়েছেন, সেগুলো পড়বো। আহ, তো আমরা যেরকম বলছিলাম যে আপনার প্রথম কবিতার বই দীপাবলি নাকি সব যাত্রা, এটা 2018 সালে। কিন্তু হ্যাঁ, তার আগে আপনার আরো দুটি বই, একটি গবেষণামূলক বই বেলগড়িয়ার ইতিহাস সন্ধানে এবং নিজস্ব জেলখানা গদ্য গ্রন্থ, সেগুলো প্রকাশিত হয়েছে। তো সেই গদ্যের মধ্যে থেকে বা গবেষণার মধ্যে থেকে কবিতাতে আসা, সেইটা কিভাবে? নাকি কবিতা আগের থেকেই লিখতেন কিন্তু কবিতার বইটা পরে হয়েছে? সেইটা একটু জানতে ইচ্ছা হ্যাঁ, করছে, বা এই গবেষণার জায়গাটা বা এই গদ্যের জায়গাটা কোনোভাবে আপনার কবিতাকে প্রভাবিত করেছে কিনা। না, কবিতা মানে পত্রপত্রিকায় প্রকাশ্যে লেখালেখি প্রায় এক যুগ হয়ে গেল, আচ্ছা। কিন্তু কবিতা আগের থেকেই লিখতাম। কিন্তু হুম। কবিতা লেখা আর কবিতার প্রথম বই বেরোনোর মধ্যে বেশ কয়েক বছরের গ্যাপ আছে। তার আচ্ছা। মধ্যেই বেলকুড়িয়ার ইতিহাস সন্ধানে বইটার কাজ 2015 সালে শুরু করা এবং হুম। 16 সালে বইটা প্রকাশিত হয়। ফলে সেই অর্থে দেখতে গেলে আমার প্রথম বই বেলঘড়িয়ার ইতিহাস সন্ধানে। ঠিক। তারও হ্যাঁ, তারপরে নিজস্ব জেলখানা ঘিরে কয়েকটা গদ্যের ছোট ছোট সংকলন। হুম। তারপর আরেকটা বই আছে যা ডিসেম্বর 17 বেরিয়েছিল, বা হ্যাঁ, হ্যাঁ। 18 জানুয়ারি, তো আত্মানং বৃদ্ধি। আত্মানং বৃদ্ধিটা গদ্যের বই, সেটা হচ্ছে টানা গদ্য, দেশ বা আখ্যানমূলক বলা যেতে পারে, দেশভাগ কেন্দ্রিক। যে হুম। দেশভাগের 70 বছর পরে এক যুবকের নিজের গ্রামের বাড়িতে বা দেশের বাড়িতে ফিরে যাওয়া, ওখান থেকে কি দেখছে না দেখছে সেই জার্নি নিয়ে। তারপর এসছে কবিতার বইটা। এখন হুম। বেলঘড়িয়ার ইতিহাস বা গবেষণামূলক কাজের চর্চা কিভাবে শুরু হলো, তার একটা ক্রাইসিস থেকেই শুরু হলো। ক্রাইসিসটা হচ্ছে যে আমার যেহেতু জন্ম এবং বড় হওয়া বেলঘড়িয়ায়, স্বাভাবিকভাবেই এই অঞ্চলের ইতিহাস কি ছিল সেই সম্পর্কে একটা কৌতূহল ছিলই। কিন্তু স্থানীয় লাইব্রেরি বা বিভিন্ন জনের সঙ্গে কথা বলে দেখলাম যে ইতিপূর্বে বেলঘড়িয়ার ইতিহাস নিয়ে আর কোনো বই নেই। হুম। যেখানে বেলঘড়িয়া হচ্ছে কলকাতার একেবারে কাছের
খুব কাছেরই একটা জনপদ, প্রায় শহরতলি বলা চলে। সেখানে আশেপাশের যে জনপদগুলো গুরুত্বপূর্ণ, ধরুন বরানগর, আড়িয়াদহ, দক্ষিণেশ্বর, দমদম, আগরপাড়া, পানিহাটি, ফয়তা ইত্যাদি, সব জায়গা নিয়েই আঞ্চলিক ইতিহাসের বই আছে। কিন্তু বেলঘরিয়া নিয়ে কিছু নেই। বেলঘরিয়া নিয়ে কি পাওয়া যায়? বিভিন্ন পুরানো লোকের স্মৃতি সাক্ষ্য এবং কিছু কিছু প্রবন্ধ পাওয়া যায়, বিভিন্ন স্থানীয় সুভেনির। সেখান থেকেই আচ্ছা। আমার মনে হয়েছিল যে এই কাজটা ডুমালাটের মধ্যে আনা প্রয়োজন। কারণ 2015-16 তখনও আমি বেশ কয়েকজন মানুষকে পেয়েছিলাম যারা অশীতিপর, তারা যারা গত শতকের টোয়েন্টিজে থার্টিজে জন্মেছিলেন। এখন তারা প্রায় হুম। সবাই প্রয়াত হয়েছে। সেই মানুষজনদের পেয়ে তাদের স্মৃতি এবং বিভিন্ন ডকুমেন্ট ফিল্ড ওয়ার্ক করে ঘোরাঘুরি করে সেখান থেকেই বইটার জন্ম নেওয়া। হয়তো আমি যেখানে জন্মেছি সেই জায়গার প্রতিচ্ছবি। এটা হচ্ছে বেলঘরিয়ার পর। আর হুম। আপনার পরের একটা প্রশ্নের অংশ ছিল যে আমার এই গবেষণা বা এই জাতীয় বিষয়গুলো আমার লেখালেখিকে প্রভাবিত করেছে না, বা কবিতা লেখাকে। দেখুন, ঠিক। আমি প্রাথমিকভাবে আমার পরিচয় বলতে আমি সবসময় মনে করি আমি কবিতা লেখার চেষ্টা করি আমার কাজেই। বাকি কাজগুলো যদিও করি, বাকি কাজগুলো যে কোনো একদিন বন্ধ হয়ে গেলে আমার যতটা না কষ্ট হবে তার থেকে বেশি কষ্ট হবে যদি কবিতা ছেড়ে যায়। ফলে কবিতাই প্রাথমিক। এবং হ্যাঁ, আমার বাকি কাজগুলো করার জন্য লোক সংস্কৃতি ভিত্তিক বা ইতিহাস ভিত্তিক হুম। বিভিন্ন হুম। এই কাজগুলো করার জন্য আমাকে প্রচুর বিষয়ের মুখোমুখি আসতে হয়। এবং আমি আমার নিজের নেশার জন্য আমি বিভিন্ন ধরনের বইপত্র পড়ি। বিভিন্ন ধরনের বইপত্র পড়ার ফলে বিভিন্ন বিষয়, কবিতার বইয়ে পাশাপাশি, কবিতার বইয়ে যথেষ্ট পড়ি, তার পাশাপাশি বিভিন্ন ধরনের নন ফিকশন বইও পড়ি। সেইগুলো জন্য প্রচুর তথ্য, প্রচুর ইনফরমেশন বা প্রচুর নতুন কিছু জানার প্রসেসটা আমার প্রতিনিয়ত চলতেই থাকে। ফলে সেটা চলতে চলতে সেই সব বিষয়গুলো কবিতার মধ্যেও কোনো না কোনো ফর্মে হয়তো কখনো কখনো চলে আসে। ফলে হ্যাঁ, পরোক্ষে এই কাজ বা এই প্র্যাকটিসটা কবিতাকে বোধ করি উপকৃতই করে। একেবারেই। অনেক ধন্যবাদ। আমরা দর্শক বন্ধুদের কিছু মন্তব্য দেখে নিই। আ আ যে সকল দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, তাদেরকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই শব্দ কলকাতা কালচারাল ট্রাস্টের পক্ষ থেকে। আ প্রিয়াঙ্কা চৌধুরী বলছেন অপূর্ব। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আ আত্রেয়ী চক্রবর্তী বলছেন শাপগ্রস্ত অসম্ভব প্রিয় কবিতা। হ্যাঁ, ১ম দিকেই পড়ছিলেন আপনি। আ ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আ গৈরিক বলছেন, "আহা! অদ্ভুত ভালো লেখা।" একেবারেই সহমত। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আ সুরজিৎ বেরাও ভালো লাগা জানিয়েছেন। বলছেন, "আহা!" ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আ সৌরদীপ তরফদার বলছেন, "সুন্দর।" ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আ শব্দ সদস্য সুদীপ্তা একটি প্রশ্ন রেখেছেন, একটি কথা জানতে চেয়েছেন যে, "বাংলার ব্রত বইয়ের লেখাগুলো কিভাবে গ্রন্থিত হলো জানতে ইচ্ছে করছে।" আমরা এই বিষয়ে কথা শুনবো, তার আগে অন্য মন্তব্যগুলো একটু দেখে নিই। আ হ্যাঁ, দিশারি মুখোপাধ্যায় বলছেন, "তন্ময় হয়ে শুনছিলাম তন্ময়ের কবিতা, মধুময় ভাব ও ভাষা।" একেবারেই সহমত আমরাও। "ধানী জ্যোৎস্নায় ভরা, শ্রাবণী ফসলে সমৃদ্ধ।" ধন্যবাদ। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। প্রতিভা সরকার বলছেন, "অসাধারণ পাঠ ও কবিতা।" ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আরো কিছু কবিতা পড়া বাকি আছে। আ সঙ্গে থাকুন। সঙ্গীতা রয় বলছেন, "বেশ সুন্দর কথা বললেন।" ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এবার আমরা ওই প্রশ্নটাতে ফিরে যাই। আ সুদীপ্তা জানতে চেয়েছেন যে, বাংলার ব্রত বইয়ের লেখাগুলো কিভাবে গ্রন্থিত হলো জানতে ইচ্ছে করছে। হ্যাঁ, এটা একটু ইন্টারেস্টিং যে আমার বাকি আমার 4টে বইয়ের মধ্যে 3টেই হচ্ছে পূর্ণাঙ্গ। মানে পূর্ণাঙ্গ শব্দটা যদিও বিতর্ক সাপেক্ষ, মানে 64 পাতার একটা 4 ফরম্যাট, সেখানে বাংলার ব্রত বইটা 1 ফরম্যাট। এখন বাংলার ব্রত নামটাও নিয়েছি কারণ অনেক আগেই সবাই জানেন যে অবন ঠাকুরের বাংলার ব্রত কিংবদন্তি বই। সেখান থেকে হুম। আমি বাংলার ব্রত নামটাই কেন নিলাম, তার কারণ খানিকটা আগে বলেছে আমার এই লোক সংস্কৃতি বিষয়ক আগ্রহ বা কৌতূহল ইত্যাদি তো বরাবরই ছিল। সেই সংক্রান্ত ক্ষেত্রে আমি বিভিন্ন গ্রামে গঞ্জে বা মফস্বলে ঘুরতে গিয়ে প্রচুর ব্রত মুখোমুখি হয়েছি, দেখেছি, পড়েছি, জেনেছি। কিন্তু ইচ্ছা থাকলেও কোনো ব্রত নিয়ে কাজ করার আর খুব একটা উপায় নেই, কারণ সবই ইতিমধ্যে ইয়ে গ্রন্থিত বলা যেতে পারে।
বেশিরভাগ। একটা মাত্র গ্রন্থিত ছিল না, আমি কোনো বইয়ে খুঁজে পাইনি, সেটা নিয়ে আমি লিখেছি। ঠাকরাইনকিস্টাইন বলে একটা পার্বণ হয় লক্ষ্মী পুজোর দুদিন আগে, এটা নিয়ে আমি লিখেছি। তাছাড়া বাকি বেশিরভাগ যে প্রাইম ব্রতগুলো, সেগুলো যেমন ভাইফোঁটা হচ্ছে, ভাইফোঁটাও একখানা ব্রত। এই প্রত্যেকটা ব্রতই মানে গবেষণার জায়গা থেকে ব্রত। সেখানে আমার মনে হয়েছিল যে এই যে ব্রতগুলো, এগুলোতে একটা ফর্মে মানুষ জানে, তার ছড়া হিসাবে, তার ব্রতের গল্প হিসাবে, ব্রতের কৃত কর্তব্য হিসাবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই ব্রতগুলো নারী মনে কি কি প্রভাব ফেলছে, সেটা একটা কাহিনী ধর্মিতার ছাঁচে ফেলে লিখলে কেমন হয়। এই বইটা পরিকল্পিত বই, কাজেই কতটা কবিতার বই বলা যায় সেটা নিয়ে আমি সন্দিহান। আমি এর আগেও এই কথা বলেছি, কারণ পরিকল্পিত কবিতা লিখলে সেটা কতটা স্বতঃস্ফূর্ত হয় সেটা আমার সন্দেহ আছে, যদিও মানুষজন কবিতার বই বলেছেন। কিন্তু এটা পরিকল্পিত করে দেখো, বিভিন্ন বাংলার যে বিভিন্ন ব্রতগুলো, সেটাকে নারী মনের, নারী দৃষ্টির সাপেক্ষে কিভাবে উপস্থাপিত করা যায়, নারীদের বিভিন্ন ইমোশনের, তাদের কামনার জায়গা থেকে। প্রত্যেকটা ব্রতর নিজস্ব কামনা তো আছে, ব্রতগুলোর জন্মই কিছু একটা চাওয়ার থেকে। এই চাওয়াগুলোর কবিতার শরীরে মিশেছে এবং তার সঙ্গে একটা কাহিনী ধর্মিতা মিশে কবিতাগুলো জন্ম দিয়েছে। ফলে আমি আমার অন্য বইগুলোকে যেমন কাজ কাজ বলি, বেলঘড়ির ইতিহাস, দেশভাগের সংকলন, কিংবা ভাইফোঁটা, বা বাংলা ব্রত বইটাকে একটা কাজ বলবো, কবিতার ফর্মে একটা কাজ। এখন সেটা পাঠক বলবে কবিতার বই কিনা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা আবার পরবর্তী পর্যায়ে কবিতায় ফিরে যাই। আবার আমরা শেষ আচ্ছা, পর্যায়ে দর্শকদের মন্তব্য এবং কিছু কথা আমরা আলোচনা করব। জেদ পরবর্তী। এক, এখনো নিশ্চয়ই সব ফুরোয়নি। ভাবতে ভাবতে দৌড়ে গেলাম আমরা, নাড়িতে হাত দিয়ে টের পেলাম স্পন্দন। এই স্পন্দন কি আমারই, সঞ্চারিত হতে চাইছে অপরের নাড়িতে? শরীরে হাত রেখে ভাবতে চাইছিলাম, আছে, সামান্য ধাক্কা মেরে। হাসপাতালে নিয়ে যেতে জানালো, নেই। অথচ তখনও আমার ভরসা আছে, আঙুলে আছে অপর নারীর স্পন্দন। ভেতরে বাইরে প্রতিটা কান্না বিশ্বাস করাতে চাইলো, নেই। দুই, হয়তো বাঁচানো যেত, ভাবার পর প্রতিটা আত্মহত্যাই বড় দোষারোপকারী হয়ে ওঠে। ভার কমাতে তীর ঘুরিয়ে দিই মৃতের দিকে। মৃত, যাকে বডি বলে সম্বোধন করা হচ্ছে, শুনতে পায় না কিছুই। ভ্যাপসা গরমে সংখ্যা হয়ে শুয়ে থাকে শ্মশানের লাইনে, কমতে কমতে এক। শূন্যে পৌঁছানোর আগে ফ্যানের হাওয়ায় ঢেউ তোলে চাদর। মনে হয় এবার ভয় পাচ্ছে, হাত পা নাড়িয়ে বলতে চাই কিছু। আমরা তত পাত্তা দিই না, জাগিয়ে শুয়ে আসি জলজ্যান্ত শাস্তির কোটর। প্রস্তাব। আমার বাড়িতে আজ রীতিমতো সংসার বসেছে। ছোটাছুটি, ঠেলাঠেলি, গা এলিয়ে ফিল্মের গান, সবই চলছে খোপে খোপে। কতদিন পর জড়ো হয়ে সবাই আনন্দে মাতলো, মনে পড়লো দেশকার ভাষা। আজকে কোথায় থাকে কোন ঘুপচি পাড়ার অন্দরে? আলো নেই, হাওয়া নেই, গাছে নেই পুরুষ্টু বাতাবি। তবু কি ভরন্ত দেখো, ভেবে ফেলছি আত্মীয় সংসার। আমার বাড়িতে আজও কেউ নেই, তুমি আসতে পারো? ঢোক। বিষণ্ণ মাকড়সা জালে চাঞ্চল্য তুলেছে শ্যামা পোকা। যেভাবে নতুন কোনো নারী এসে পা দোলায় নিস্তরঙ্গ পুরুষ পুকুরে, ছিটিয়ে ছিটিয়ে ডাকে জল, ডাকে স্নানে ও বিপদে। সাড়া দিতে গিয়ে উল্টে পুরুষ নিজেই স্ফীতদ্বারা। মিলন গিলেছে, নারী গিলেছে, গিলেছে আস্ত কুকুর আর সাম্রাজ্য চেতনা। উৎফুল্ল মাকড়সা জালে যে ঢোক গিলেছে শ্যামা পোকা। আসুরিক। ভালো মানুষের ভান যথেষ্ট হয়েছে, এবার রাক্ষস হব।
বুক চিরে দেখাবো বিদ্যুৎ। সৎকার্যে ব্যবহার হতে পারত, কিন্তু ওই দখল করার মতো সুখ পাই না কিছুতে। বধ হতে হতে পোহাবো তোমায়, এ পাঠ, এ দেবী সূক্ত, হোহ ভাষ্যে পোহাবো তোমায়। গোত্রচ্যুত। গুরু বলেছেন, কর্ম এমনই করিও যাতে চিরস্মরণীয় হইয়া থাকে। আমি কি করব গুরু? যা করব ভাবি লোকে আগে ভাগে করে রেখে গেছে। ভীষণ অসুখ নিয়ে নিদ্রা যাই, উঠে দেখি অসুখ সারেনি পুরোপুরি। আবার ঘুমোই, চোখে জল আসে, স্বপ্ন দেখি উঠে পড়তে বলছেন গুরু। উঠে কি সাম্রাজ্য পাবো? নারীর কামনা সারা জীবন পাঞ্চে মেরে আছে। ইয়া কি ঘ্যানোর ঘ্যান, অটল সাধনা, গুরু ও সব নিজের কাছে রাখো। এই যে চললুম ছেড়ে, ত্যাগের বিকল্প নাহি, গুরু বাক্য পিছে পিছে আসে। আমি তো ত্যাগী, শুধু গোপন কর্চা মেনে ভেসে যাচ্ছি নিত্যানন্দ দ্বারে। উদ্বাস্তুতন্ত্র বলে একটা বড় সিরিজ আছে, তার থেকে কয়েকটা টুকরো করছি। এক, জল দাও, জল দাও, কেঁদে মরছে এ গ্রামের লোক। আমাদের এত জল ছেড়ে ছুড়ে আসতে হলো শেষে, ভয়ে কাঁপছে অন্য গ্রামবাসী। একই ক্যাম্পে এতজন, এত এত বিচিত্র কারণ, আমরা কিভাবে জানবো কোন স্পর্শ কোথায় কাতর? নেই বাক্সে টিক দিয়ে আসি। দুই, শিশুটি শিশুটি উঠোনে খেলছে, বেড়ে উঠছে ক্যাম্পের হাওয়ায়। এই তার দেশ, ঘর, একমাত্র স্মৃতির আধার। সে শুনেছে দেশ মানে যা ছেড়ে আসতে হয়েছিল। মা ছেড়ে, বাবাকে ছেড়ে শিশুটি ফুটবল খেলছে। শট যেখানে আছড়ে পড়ে, আরো চারটে শিশু জুটে যায়। ভিড় বাড়ে ক্যাম্পের খাতায়। 10, বিন্যাস জটিল, তবে ভেবে দেখলে যথেষ্ট সরল। হয় অন্য দেশ খোঁজো, বর্ডার পেরিয়ে চলে যাও, নতুবা টু শব্দ যেন করতে না দেখি কোনোদিন। এদেশ আমার, আমি ধর্মজলে ধুয়েছি দু চোখ। দিকে দিকে ঘটে যাচ্ছে আমারই গোপন ইচ্ছা, বিতাড়ন ও জবরদখল। তোমার অসৎ গতি হোক। 11, এত বজ্রপাত কেউ দেখেনি শরণাতীত কালে, এত এত জলোচ্ছ্বাস, ডুবন্ত নগর। আমার সন্তান যেন থাকে প্রাণে বেঁচে। এর বেশি চাওয়া আর কি বা এই অনিষ্ট শতকে? যখন ঘুমিয়ে পড়ে তারা, কানে কানে বলি পূর্বপুরুষের কথা। হাহাকার, প্রতিষ্ঠা, লড়াই, কেঁপে ওঠে ঘুমের চেহারা। 12, আমি কি উদ্বাস্তু নই? তুমি নও, পরিবার থেকে। আমরা সকলে চাইছি ফিরতে কোথাও একটা, তালে গোলে হয়ে উঠছে না। তাঁবুতে মানুষ বাড়ছে, ঢোক বাড়ছে দিনে দিনে। ভয়, প্রকৃতি পুরুষ বলছে উৎপাদন স্থির। তবু এ ঘটনাচক্র, ফিরে দেখতে ইচ্ছে করে ভ্রূণাবস্থা ছিল কিনা আমাদের প্রথম শিবির। 5, এ লেখা নিজের নয়, জোর করে লিখে ফেলতে চাওয়া। খানিক আরোগ্য লোভে, খানিক দূরত্ব গড়ে নিতে স্তব বাক্য। বিশেষত এর আগে যে কথা বলিনি, আমাদের কথা থেকে সব গেছে দোষারোপ ছাড়া। সেসব জড়িয়ে, বেঁধে,
ভোরের গাড়িতে তুলে দিয়ে চুপি চুপি ফিরে আসা, ঘর পাল্টে স্মৃতিমুক্ত হওয়া, এ লেখা খানিক স্বস্তি। বহুদিন পর এত ঘুম ভেঙেই চমকে ওঠা, কি নেই ভেবে যাওয়া। সংকলন। যে কোনো সংকলনে যে আমি একটি দুটি লেখা পরিচয় ধরে রাখছি, মৃদু স্বরে বলছি পড়িও, কাকে যে পড়াবে। যদি লোক ডেকে এসব কবিতা পড়ানো যেতই, তুমি এতদিনে শিকার হতে না, নাকি ধূর্ত সাধু ভাষা। ধ্বনির আড়াল নিয়ে আজও বলেই চলেছি, যদি পড়ে দেখো, অন্যদের ভিড়ে একটি নামের চাইতে কিছু বেশি, পৃষ্ঠা ভাঁজ করা, বাধাই কর্মীর ভুলে ধীরে ধীরে ছেড়ে আসছো সুতো। অন্নপূর্ণা। অন্ন দাও, অন্ন দাও, দাও তীব্র উপমা অন্নের, আপ্রাণ মিলিয়ে দেখি আমাদের সুসিদ্ধ বাহানা কতক প্রস্তুত হলো, কতক নিরন্ন ঘুরে ঘুরে ফিরেছি তোমার দ্বারে, হেরভূত ভোলা মহেশ্বর। ধাক্কা দাও প্রায়শ্চিত্ত বিনা পরিবারে, ঢুকতে দেবে না ছোঁড়ো হাতা খুন্তি কটাক্ষ বিলোল, যে রূপী ধরো না কেন ক্ষুধা ভার্যা বন্ধনী আমার, মদ্য দাও শয্যা দাও সুখ দাও তীব্র যৌন সুখ। মনসা মঙ্গল। প্রতিষ্ঠা পাওয়ার লোভে আর কি কি সর্বনাশ ঘটাবে নাগিনী, কার ঘরে বিষ দেবে, কার তরি ডোবাবে, অন্যায় বলাও মুশকিল। মথ নাচনা শুনেও যদি কেউ নাচনা থামায়, কি আর করতে পারি। নাগিনী গব্বর জয় হোক, জয় হে বাহাতে ছোঁড়া ফুল বৃষ্টি, ব্রাহ্মণের দিনে দিনে জবরদখল, জয় জয় দেবী কিংবা ব্ল্যাকমেলে জালি সিক্কা টস। মুখাগ্নি মন্ত্র। ধন্যবাদ হে জীবন, এতদিন ছিলে, ধন্যবাদ। আমার সন্তান ধর্ম নতুনত্বে ভরে গেল আজ। ধন্যবাদ হে মানুষ, নিশ্চিন্ত শয়ন, ধন্যবাদ। যেন শান্তি পাঠ পায় থেকে যাওয়া প্রতিটি নালিশ। ধন্যবাদ পলাতক, ধন্যবাদ চির উপস্থিত, বিস্তৃতি চিনিয়ে দিচ্ছে আমাদের যুগ্ম অধিকার। ধন্যবাদ না শরীর, ধন্যবাদ চূড়ান্ত শরীর। আলোদণ্ডে ঠেলে দাও, আগুন সেলাম, ধন্যবাদ। উমা মহেশ্বর। আগে যেন আমি যাই, অক্ষয় সিন্দুর নিয়া মাথে, গরজি উঠেন প্রৌঢ়া, পাশে তাঁর বুড়া মহেশ্বর, মাঘী শীতে জবু তবু। গিন্নির গঞ্জনা লইয়া আর সময় কাটে না, মুড়ি দিয়া নেন কানের উপর। দরজা জানালা বন্ধ, হারে তবু কি কাঁপন বাপ, থাকিয়া থাকিয়া শ্লেষা ঘর ঘর করিছে ফাঁপা বুকে। গৃহিণী চিন্তিত হন, উমা হন কৈলাস কোটরে, বুইড়া হইয়াও বুঝি একদণ্ড রাখিবে না সুখে। শুনো, আর যাই হোক, আগে কিন্তু মরিবে না তুমি। প্রৌঢ়ার বিরক্ত কণ্ঠ, সোঁদা কণ্ঠ, আর্দ্র ক্রমে ক্রমে। দুলিয়া দুলিয়া হাসে বুড়া শিব, আরক্ত যামিনী। উমার কঙ্কন বাজে, ততোধিক লুটায় সরমে। কেহ না কাহাকে ছাড়ে, না ধরে, না ব্রত ভিক্ষা যাচে। একটি সিন্দুর কৌটা যুগলে অক্ষয় হইয়া আছে। কথাটা থাক। হ্যাঁ, অবশ্যই ধন্যবাদ জানাই এই পর্বের আমন্ত্রিত কবি তন্ময় ভট্টাচার্যকে। আমরা কিছু কথা বলে নিই, আবার আপনারই হুম। দুটি কবিতা শুনে আমরা শেষ করব আজকের অনুষ্ঠান। আর দর্শক বন্ধুরা কিছু মন্তব্য করেছেন, সেগুলো একটু দেখে নিচ্ছি। আহ, দেবোত্তম গায়েন যুক্ত হয়েছেন, বলছেন দারুণ, ভালোবাসা জানিয়েছেন, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। অরিত্র দ্বিবেদী বলছেন আহা, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দিশারি মুখোপাধ্যায় বলছেন পুরুষ পুকুর সুন্দর প্রয়োগ, নতুন সংক্ষিপ্ততা কবিতাগুলোকে ব্যাপ্তি দিয়েছে, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।
এবং মন্তব্য করে আপনার ভালো লাগা বা অবজারভেশন জানানোর জন্য। আহ, এবার যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাইবো, যেটার প্রসঙ্গ আপনি আগের পর্বের আলোচনাতেও তুলেছিলেন, যে না যাইও জমের দুয়ার, যেটা ভ্রাতৃদ্বিতীয়া বিষয়ক আপনার গবেষণামূলক বই, সেইটা কিভাবে তৈরি হলো সেইটা সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে চাইবো আর কি। এটা খুবই একটা ইন্টারেস্টিং, মানে আমি দেখলাম হ্যাঁ, আমার কারণ আরো এই মানে কারণে, কারণ আপনি বইয়ের প্রচ্ছদেই লেখা আছে যে বাংলায় ভ্রাতৃদ্বিতীয়া বিষয়ক প্রথম বই, সুতরাং সেই হিসাবে আগ্রহটা আরেকটু বেশি হচ্ছে। প্রথম বলতে এর আগে মানে ভাইফোঁটার সম্পূর্ণতা নিয়ে বই নেই, বিক্ষিপ্ত দু একটা বিষয় নিয়ে, যেমন কল্যাণীর কাছে বিরহিতে ভাইফোঁটার মেলা হয়, সেই ভাইফোঁটার মেলা নিয়ে একজন স্থানীয় ব্যক্তি বই লিখেছিলেন। এই জাতীয় খুচখাচ দু একটা আছে, কিন্তু সম্পূর্ণভাবে ভাইফোঁটাকে মানে সামগ্রিক দিক দিয়ে ধরার চেষ্টাটা আমার মতে জানা নেই। এমনকি আমি শুধু বাংলা ভাষা না, আমি সংস্কৃত বা ইংরাজি বা হিন্দি ভাষাতেও খুঁজে পাই যে শুধুমাত্র এই ভ্রাতৃদ্বিতীয়া কেন্দ্রিক কোনো বই। যাকে এই কাজটা কিভাবে শুরু হয়েছিল ইন্টারেস্টিং। 2017 সাল, আমাদের মানে আমার পরিবারের শিকড় হচ্ছে পূর্ববঙ্গে, ময়মনসিংহের কিশোরগঞ্জ। আমার ঠাকুমা যতদিন ছিলেন, ঠাকুমা যখন আমাকে ফোঁটা দিতেন, তখন দেখতাম যে ঠাকুমা যে মন্ত্রটা বলছেন সেটা কলকাতার প্রচলিত মন্ত্র না। কলকাতার প্রচলিত মন্ত্র হচ্ছে ওই ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঠি। কলকাতা বা সার্বিকভাবেই পশ্চিমবাংলার প্রচলিত এটা। কিন্তু আমি যখন দেখলাম যে একটা মন্ত্রে ওই একজনই আমাকে দিতেন ওই মন্ত্রে, সেটা হচ্ছে বিশেষ, এবং তার মধ্যে স্থানীয় শব্দ, স্থানীয় উচ্চারণ, মোদ্দা কথা মন্ত্রের ফর্মটা আলাদা। ঠিক আছে, মানে সেটার থেকে ছোটবেলা থেকে শুনেছি, অভ্যস্ত হয়ে গেছি ব্যাপার। কারণ আমার জানার গণ্ডিতে হয়তো আমি জানতাম এটাই হয়তো আসলে মন্ত্র, কারণ আমি অন্য বেশি শুনিনি, আমার কাছে ওটাই প্রাইম ছিল। তারপর ঠাকুমা গত হলেন। উম, তারপরে 2017 সালে দিদার কাছে গিয়ে যখন ভাইফোঁটা নিচ্ছি, তখন শুনলাম আরেকটা মন্ত্র। দিদা ময়মনসিংহে, তখন ময়মনসিংহের আরেকটা মন্ত্রের ভাইফোঁটাই। তখনই আমার স্ট্রাইক করলো, তাহলে বিষয় এক, কামনা এক, মোটিভ গুলো এক, কিন্তু একই মন্ত্রের দুরকম ভার্সান পাচ্ছি। সেইখান থেকেই আমার খোঁজ শুরু হলো 2017 সালে। এবং খুঁজতে খুঁজতে দেখলাম যে বাংলাদেশের বিভিন্ন জেলায়, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, ফরিদপুর, এরকম বিভিন্ন জেলায় এই মন্ত্রের, রাজশাহী, বিভিন্ন, এই মন্ত্রের বিভিন্ন রকম ফর্ম পাওয়া যাচ্ছে। বক্তব্য এক, যে ইয়ে ভাইয়ের কপালে ফোঁটা দিচ্ছে জম না ধরে, এইটাই মূল আউটলাইন, কিন্তু তার সাথে লৌকিক শব্দ, লৌকিক উচ্চারণ, স্থান বিশেষে বিভিন্ন স্থানীয় বৈশিষ্ট্য। এক জায়গায় কুমিল্লার বোধহয় একটা মন্ত্রে বলা হচ্ছে যে বাঘের হাতে পড়ো না ভাই, এই কামনাও চলে আসছে। মানে সেখান থেকে তার স্থানীয় যে গ্রামে যে নারী মুখে মুখে মন্ত্রটি জুড়েছিলেন, সে তার স্থানীয় যে আতঙ্ক, সেখান থেকেও ভাইকে আটকানোর কল্পনা করছে। এরকম বিভিন্ন ফ্যাসিনেটিং দিক উঠে এসেছিল মন্ত্রগুলো নিয়ে কাজ করতে করতে। তখনই আমি দেখলাম এরকম করে করে আমি প্রায় 26-27 খানা ভ্যারিয়েশন উদ্ধার করলাম। এবং লক্ষণীয়, পূর্ববঙ্গে এই মন্ত্রের ভ্যারিয়েশন যত, পশ্চিমবঙ্গে প্রায় নেই বললেই চলে, দু তিনটের বেশি, পূর্ববঙ্গে প্রচুর। তবে পূর্ববঙ্গে আমি নিজে কিছু মানে প্রদেশে কয়েকবার গেছি, সেখানে গিয়ে কিছু জোগাড় করেছি। তবে সবচেয়ে বেশি পেয়েছি যারা ধরুন 47 বা 71 বা বিভিন্ন সময় ওপার থেকে এপারে চলে এসেছেন, কিন্তু সেই সংস্কৃতি বা সেই মন্ত্র এখনো পারিবারিক ভাবে ধরে রেখেছেন, বা সেই ডাইলেক্ট ধরে রেখেছেন, তাদের থেকেই সেই মন্ত্রের অরিজিনাল ফর্ম গুলো উদ্ধার করেছি। এইটা হচ্ছে মূল কাজ। কিন্তু শুধুমাত্র মন্ত্রের সংকলন করে তো লাভ হয় না। আমার যখন দেখলাম মন্ত্রের সংকলন, তার বৈচিত্র্য এবং তার মধ্যে এত লৌকিক বৈশিষ্ট্য লুকিয়ে আছে, তখন আমি ভাবলাম তাহলে সম্পূর্ণভাবে ভাইফোঁটা বিষয়টাকেই ধরা যাক। এই বেদ পুরাণ থেকে কি করে আসছে, জৈনদের রেফারেন্স, সেখান থেকে কি করে বাংলায় বিবর্তিত হলো, তারপর আদিবাসীদের এই তারিখে কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিটা, তাতে আদিবাসীদেরও বিভিন্ন পার্বণ আছে, ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে এই উৎসব হয়। মূলত জম দ্বিতীয়া বলে দিনটা নির্ধারিত ছিল, বারাণসীতে নাকি একসময়
বিশাল বড় মেলা বসতো জম দ্বিতীয়া হিসাবে। রঘুনন্দনের কৃত্যতত্ত্বে জম দ্বিতীয়ার উল্লেখ আছে। সব মিলিয়ে আস্তে আস্তে আমি ব্যাপারটাকে একটা সম্পূর্ণতার রূপ দিলাম। ওইটার প্রাণকেন্দ্র আমার কাছে ওই মন্ত্রের সংকলন বা 26-27টা, যেটা এক একটা জায়গায় একই মন্ত্র কিভাবে বিভিন্ন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে ধরা দিচ্ছে সেই অবজারভেশনটা। কিন্তু সম্পূর্ণ বইয়ের আকার দেওয়ার জন্য ভাইফোঁটার আদি অন্তটা ধরতে হলো আর কি। ঠিক, ঠিক। হ্যাঁ, মানে যে প্রসঙ্গে আলোচনাটা করছেন, যেরকম এই লোক সংস্কৃতিকে জানার মধ্য দিয়ে মানুষের যে একটা ওরাল হিস্ট্রি, যেটার চর্চা এখন সারা পৃথিবী জুড়েই প্রভূত পরিমাণে হচ্ছে, তো সেইটার দিক থেকে বাংলায় সেই রকম উদ্যোগ কিরকম চোখে পড়ছে আপনার, মানে সেই ওরাল হিস্ট্রিটাকে ধরার? না না, আছে, যথেষ্ট আছে। এবং কলেজ স্ট্রিটে একটু যাতায়াত করলেই দেখা যায় গত এক দশকে অন্তত অনেকেই মানে ওরাল হিস্ট্রি বা আঞ্চলিক ইতিহাস বা বিভিন্ন মানুষজনদের সঙ্গে খুঁজে খুঁজে বিভিন্ন পুরনো নথি বা বিভিন্ন ভার্বাল তথ্য উদ্ধার করে আনা, এসব যথেষ্ট পরিমাণে করছেন এবং সেগুলো সংকলিত হচ্ছে। তবে সেটা তো আজকের না, সেই কোন আমলে বসন্ত রঞ্জন রায়, দীনেশ চন্দ্র সেন ওরা শুরু করেছিলেন। ফলে এই ঐতিহ্য নইলে ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকার জন্মই হতো। ফলে এবং হুম, গোপীচন্দ্রের গান টানো হতো না। ফলে ওরাল হিস্ট্রি একটা তো হিস্ট্রি আছে আমাদের পুঁথি সংকলনে, পুঁথি উদ্ধার করে তার থেকে কাব্য ডিকোড করা। আরেকটা হচ্ছে মুখে মুখে প্রচলিত যত গান সেইগুলোকে সংকলিত করা। সাম্প্রতিককালে চন্দ্র মুখোপাধ্যায় খুব ভালো কাজ করছেন এই বিষয়ে। মেয়েদের গান, নারীর গান, হুম। সময়ের গান বলে একটা বই আছে। তার কাজের ক্যানভাস অনেক বেশি বিস্তৃত আমার একটা নির্দিষ্ট বিষয় নিয়ে ভাইফোঁটা। কিন্তু হ্যাঁ, এই জাতীয় কাজ হচ্ছে, অতীতেও হয়েছে, বর্তমানেও হচ্ছে, তবে ভবিষ্যতেও হবে। তবে কি হয়, প্রজন্মের সঙ্গে প্রজন্ম এগোতে এগোতে তো, যেমন ভাইফোঁটার ক্ষেত্রে যে জেনারেশন 47 সালে এসছিল, তারপরে 2-3 প্রজন্ম পেরিয়ে গেছে, বর্তমান প্রজন্ম হয়তো এই প্রচলিত ছড়াটাতেই অভ্যস্ত। তাদের হুম। অনেকে আর সেই পূর্ব আদি দেশের বাড়ির থেকে নিয়ে আসা ছড়াটা জানে না। ফলে এইভাবে সময়ের সঙ্গে সঙ্গে যত দিন বদলাবে, কোট আনকোট আধুনিকতা গ্রাস করবে, তত হয়তো কিছু কিছু হারাবে। তবু এখনো অনেক কিছু আনএক্সপ্লোরড রয়ে গেছে, যেগুলো খুঁজে পাওয়া যাবে বলেই আমার বিশ্বাস। হ্যাঁ, যেটা বলছি মানে এখানে এই ব্যাপারটা একটু ইন্টারেস্টিং লাগছে। যেমন আপনি বলছেন যে কিছু আঞ্চলিক চিহ্ন থাকে সেই মন্ত্রের হুম, মধ্যে। আবার সেই মানুষ যখন একটা স্থান থেকে অন্য স্থানে কোনো কারণে, সেটা দেশভাগের কারণেই হোক বা অন্যান্য কোনো কারণে যখন স্থানান্তরিত হয়, তখন সেই চিহ্নটা সে বহন করে নিয়ে যায়। তার ফলে তার বহন মধ্যে করে এই নিয়ে আসে এবং তার মধ্যে কয়েক প্রজন্ম যেতে না যেতে মিক্সও হয়ে যায়। হ্যাঁ, পূর্ববঙ্গীয় পশ্চিমবঙ্গীয় প্রবণতার মিক্স হয়ে একটা নতুন রকম ফর্ম হয়তো হচ্ছে, 100 বছর বাদে সেইটাও একটা ভিন্ন ফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। হ্যাঁ, মানে তার মধ্যে চিহ্নগুলোকে বুঝতে পারলে হয়তো এই স্থানান্তরিত হওয়ার যে ইতিহাসটা, সেটাকেও হয়তো খানিকটা ধরা একদম, যায়। তাই না? একদম, 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 হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। আহ, ধন্যবাদ। দর্শক বন্ধুদের আরো কিছু মন্তব্য এসছে, সেগুলো একটু দেখে নিই। দেবশ্রী দে বলছেন, খুব ভালো হলো অনুষ্ঠান, ধন্যবাদ। শেষে দুটি কবিতা শুনে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সুদীপ্তা জানিয়েছে, তন্ময়দা, ভাইকে উপহার দেওয়ার জন্য আজই বইটি কিনলাম, বাড়ি ফিরতে ফিরতেই পাতা উল্টাতে শুরু করেছিলাম, ভালো লাগলো কিছুটা পড়ে, ধন্যবাদ আপনাকে। আহ ধন্যবাদ জানাই। হ্যাঁ, আর শেষ যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাইছিলাম, যে আপনার প্রকাশিতব্য বই গঙ্গা তীরবর্তী জনপদ, এটাও কি মানে গবেষণামূলক প্রবন্ধের বই? এটা ইন্টারেস্টিং, শুধু গঙ্গা তীরবর্তী জনপদ না, এটা হচ্ছে পুরো নামটা হচ্ছে দীর্ঘ। বাংলার কাব্য ও মানচিত্রে উত্তর 24 পরগনা ও হুগলি জেলার গঙ্গা তীরবর্তী জনপদ, ব্র্যাকেটে আচ্ছা, 1495 থেকে 1873। নাম বলতে গেলে এইটা হচ্ছে পুরো, কাজেই আচ্ছা। টু দি পয়েন্ট, যাতে পাঠক বিভ্রান্ত না হয়। এটা ইন্টারেস্টিং হচ্ছে, ত্রিবেণী থেকে কলকাতা পর্যন্ত পথ, দুপাশে দুটো জেলা পড়ছে, একদিকে হুম, হুগলি জেলা, একদিকে উত্তর 24 পরগনা জেলা। এবার পুরনো বাংলার এই সময়কাল 1495 থেকে 1573, 1873 সালের বিভিন্ন বাংলা কাব্য এবং প্রায় খান বিশেক কাব্য এবং ওরকম খান বিশেক মানচিত্রে বিভিন্ন জনপদ গুলো কিভাবে চিহ্নিত হয়েছে বা উল্লিখিত হয়েছে সেই বিষয়টার আচ্ছা, একটা অবসার্ভেশন। এবং তার জন্য
প্রচুর মানচিত্র তো আছেই, বিভিন্ন আর্কাইভ ঘুরে ঘুরে প্রচুর পুঁথির অথেন্টিক ছবি জোগাড় করতে হয়েছে, পুঁথিশালাগুলো ঘুরে। মানে যে পাতায় প্রাচীন, ধরুন সবচেয়ে কমনটাই বলছি, মুকুন্দরাম চক্রবর্তী মনসা, সেখানে মনসামঙ্গলের, সরি, চণ্ডীমঙ্গল, মুকুন্দরামের চণ্ডীমঙ্গলের যে পাতায় সেই ধনপতি সদাগর বা পরে শ্রীমন্ত সদাগরের এই নদীপথ ধরে আসার বর্ণনা আছে, সেই পুঁথির এক্সাক্ট পাতাটা উদ্ধার করা, মুকুন্দরামের লেখা নয়, পরবর্তীকালে আচ্ছা। লিপিকরের লেখা, এই পুঁথির পাতাটা উদ্ধার করা, সেগুলো প্রত্যেকটারই রঙিন ছবিও থাকছে। ফলে এই, যেমন কাব্য নিয়ে তুলনামূলক আলোচনা কোন জায়গা কোন সময় গুরুত্ব পাচ্ছে বাঙালির কাছে, কোন জায়গা ইউরোপীয়দের কাছে, একই সময় ইউরোপীয়দের কাছে যে জায়গা প্রায় উল্লেখযোগ্য নয়, নস্যাৎ করার মতো, সেখানে হুম। বাঙালিদের কাছে সেই জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে তীর্থক্ষেত্র হিসেবে। আবার অন্যভাবে ইউরোপীয়দের কাছে যে জায়গাটা অতি গুরুত্ব পাচ্ছে, বাঙালিদের কাছে সেটা নস্যাৎ করার মতো। প্রায় একই সময়কালে প্যারালাল দুটো অবজারভেশন দেখতে দেখতে যাওয়া, এবং সেই সঙ্গে অথেন্টিক ডকুমেন্ট হিসাবে প্রায় 16টার মতো কাব্যের পুঁথির ছবি থাকছে, যাতে পাঠক একই সঙ্গে পুঁথির পাতাতেও সেই স্থান বর্ণনা দেখে নিতে পারে। সামগ্রিকভাবে আচ্ছা। খুবই ইন্টারেস্টিং একটা কাজ, মানে একদিকে বাঙালির দৃষ্টিভঙ্গি, একদিকে ইউরোপীয় দৃষ্টিভঙ্গি, একটা কমন সময়খণ্ডের মধ্যে কিভাবে উত্থান পতন, বিভিন্ন অঞ্চলকে অবজার্ভ করার চেষ্টা। আহ, খুবই খুবই নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ কাজ, এবং যে সময়কালটাকে আপনি ধরার চেষ্টা করেছেন সেটা যথেষ্ট বিস্তৃত প্রায় এবং পাঁচখানা হ্যাঁ, শতাব্দী পড়ছে এই সময়কালের সেটাই মধ্যে, সেটাই ফলে অনেক। একেবারে একেবারেই। আশা করব দর্শক পাঠক প্রিয়তা পাবে বইটি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। শুধুমাত্র সাহিত্যের পাঠক নয়, যারা গবেষণা করছেন তাদের কাছেও আশা করি সমাদৃত হবে বইটি। হ্যাঁ, আ মানে বাংলায় এই জাতীয়, মানে কাব্য, শুধুমাত্র কাব্য আর মানচিত্রকে কেন্দ্র করে এই জনপদকে চিহ্নিতকরণের কোনো বই পাইনি। অন্য বিষয় নিয়ে আছে, বাণিজ্য নিয়ে আছে ইত্যাদি, কিন্তু এই দৃষ্টিভঙ্গি থেকে নেই। ফলে আশা করি কাজটা কৌতূহলোদ্দীপক হবে। দেখা যাক। একেবারেই, একেবারেই। অনেক ধন্যবাদ। যে সকল দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন তাদেরকেও শব্দ কলকাতা কালচারাল ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাদের এই অনুষ্ঠানের পরবর্তী পর্ব জানতে চোখ রাখুন শব্দর ফেসবুক পেজে। আজকের অনুষ্ঠান আমরা শেষ করব দুটি কবিতা শুনে। আপাতত বিদায় নিচ্ছি। শুভরাত্রি জানিয়ে। শব্দকেও ধন্যবাদ আমন্ত্রণ এবং এত ভালো কথার জন্য। একটাই কবিতা পড়ছি, দীর্ঘ কবিতা, 5খানা টুকরো। দেবী মাহাত্ম্য। 1। কৃষ্ণা ত্রয়োদশী তিথি। দেবীর মেট্রোয় আগমন, ট্যাক্সিতে গমন, মাঝে কিছুক্ষণ মর্তে অধিষ্ঠান ক্যাফের অন্দরে। দয়া ত্রিনেত্রে শিউলি হয়ে যায়। আমরা সে ফুল তুলে প্রস্তাব সাজাতে গিয়ে দেখি অভিজাত হাসি শব্দ কলিকাতা দক্ষিণে লুটায়। 2। কলিকাতা দক্ষিণাটি, দেবীকে সহজে পেতে পারো ভেবেই আক্রোশ জাগে, তাণ্ডবের ইচ্ছা জাগে খুব। বেলা যত পড়ে আসে, দেবী তত সমঝে নিতে চান কুলকুণ্ডলিনী। আমরা চক্র হতে ছিটকে গেছি প্রায়, এত দূরে থাকি কেন, দেবী কেন অপাঙ্গে তাকান। 3। হে দেবী, কফির কাপে আমাদের ধৈর্য বাড়ে কই, তাড়াহুড়ো করে ফেলি, আহ্বানি বাতাসে ছড়ায়। নীরবে চুমুক দেওয়া এ শহরে প্রকাণ্ড ঢেকুর এসেছে সান্নিধ্য লোভে। হে দেবী, সর্বভূতে নাও, কবির মর্দিনী হয়ে ভাষা বাংলা সবারে শেখাও। 4। আমিও জেলার কোনো দেবতা হতেই পারতাম, অধুনা বিলুপ্ত, তবে এককালে মুশকিল আসান। দেবীকে আসি না দেখে, তেজ দেখে অন্তজের থান দূরছাই করে সবে। হা দক্ষিণা, কলিকাতা গ্রাম, দিনে দিনে কি যে হলো, সকলে দূরত্ব বাড়ালাম। 5। গর্বিত চিবুক তুলে ইয়া দেবী তামসে ঢেকে যান আমাদেরই সিগারেটে, ইহি বাক্যে, স্ল্যাঙে ও ছোঁয়ায়, ভাবিত হন না তবু।
কুসুম নিন্দিত ঠোঁটে নাম নেওয়া মাত্র কেঁপে উঠি। কলিকাতা দক্ষিণা হাওয়ায় যার সবই ভালো লাগে, রিং রিং তাহারে প্রণাম। ধন্যবাদ। শুভরাত্রি।